চতুর্থ অধ্যায় HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। এটা তোমরা জানো যে তোমাদের একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, আমাদের মনে হয় কি নেক্সট ডে আমরা যে কাজটা করতে পারি, অনলাইন ক্লাসে আমরা একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে পারি যে এতটুকু সময় পর্যন্ত আমরা রিসিভ করতে পারি। তাহলে হবে কি ক্লাসটা স্মুথলি নেওয়া যেতে পারে। আর না হয় দেখা যায় যে লেটে যখন স্টুডেন্টরা জয়েন করে পারমিশন দিতে হয় তখন আমাদের মূল ক্লাসে হ্যাম্পার হয়। তোমরা একটু চেষ্টা করবে ক্লাসটা ইন টাইম প্রথম 5-7 মিনিট সময় তো আমরা দেই, 5-7 মিনিটের মধ্যে তোমরা জয়েন করে ফেলবে। এর মধ্যে আমরা হয়তো বা আনুষ্ঠানিক আলোচনা করে ক্লাসটা জয়েন শুরু করতে পারি। এবার আমার মূল আলোচনায় আসি। তোমরা কি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? স্যার। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে HTML বা এটাকে যে আমরা বলি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি। যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এমন একটি ভাষা যেই ভাষার সাহায্যে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট তৈরি করা হয়। যে ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষাটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি টিম বার্নার্স-লি এই ভাষাটা আবিষ্কার করেছেন। টিম বার্নার্স-লি HTML এই ভাষাটা আবিষ্কার করেছেন। তো এটা দিয়ে কি করা হয় যে বিভিন্ন ওয়েবসাইট গুলোকে তৈরি করা হয়। তোমরা যদি কেউ প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে চাও তাহলে তোমাদেরকে একদম বেসিক ল্যাঙ্গুয়েজ বা মাদার ওয়েবসাইট তৈরি করার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। এছাড়াও অনেক যে ভাষা আছে, CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, PHP দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, জাভাস্ক্রিপ্ট দ্বারা তৈরি করা হয়, এরকম আরো অনেক। এখন আবার নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করার সফটওয়্যার হয়ে গেছে, যেগুলো দিয়ে অনেক কম সময়ে কম কষ্টে কম পরিশ্রমে ওয়েবসাইট তৈরি করা যায়। কিন্তু তোমাকে মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে HTML জানতেই হবে, না হয় তুমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে পারো না। হয়তো বা কিছুটা ধারণা পেতে পারো কিন্তু প্রফেশনাল হতে পারবে না। তুমি একদম কোর কনসেপ্টটা জানতে গেলে তোমাকে HTML টা জানতে হবে। এখন আমরা বুঝতে পারছি যে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যে হাইপার টেক্সট বলছি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন আমরা জানি মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি। Markup language is such kind of language which is consist of various types of tags. যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। তাহলে ট্যাগ গুলো কি এখন আমাকে জানতে হবে। ট্যাগ, হোয়াট ইজ ট্যাগ? ট্যাগ কি? Tag the combination of less than sign and greater than sign and write down something here is called tag. Sorry, student join. আচ্ছা, তাহলে ট্যাগ বলছে যে tag is the combination of less than sign and greater than sign and write down something here is called tag. তাহলে less than sign এবং greater than sign এই দুটো সমন্বিত রূপ, আর মাঝখানে কোনো একটা ইনস্ট্রাকশন বা কোনো একটা নির্দেশাবলী থাকবে যেটাকে আমরা HTML এর ভাষায় ট্যাগ বলতেছি। তো HTML এরকম যতগুলো, যেহেতু এটা একটা ভাষা, এই ভাষার যত ইনস্ট্রাকশন আছে সমস্ত ইনস্ট্রাকশন আমাকে এরকম ট্যাগের মাধ্যমে দিতে হবে। যেমন ইংলিশ একটা ভাষা, আমি যদি তোমার বলি যে স্ট্যান্ড আপ, তাহলে দেখো আমি একটা এই যে স্ট্যান্ড আপ একটা ওয়ার্ড বলেছি, একটা যদি এটাকে আমরা সেন্টেন্সও ধরি, ওয়ার্ড ধরি, তাহলে এটার একটা মিনিং আছে। একটা মিনিং অনুযায়ী তুমি অ্যাকশনে যাবা। এটার অ্যাকশনটা কি তুমি এটা বুঝবো যে স্ট্যান্ড আপ মানে হচ্ছে স্যার আমাকে দাঁড়াইতে বলছে। দেন তুমি দেখো তোমার অ্যাকশনে চলে যাবে কি তুমি দাঁড়াবা। আবার যখন আমি বললাম যে সিট ডাউন, তুমি এটা বুঝবা স্যার এটার ইনস্ট্রাকশন দিচ্ছে কি, যে আমাকে বসতে বলছেন, তুমি বসে যাবে। এটা তুমি একটা ইনস্ট্রাকশন বুঝতেছো। এরকম HTML ভাষায় যত এরকম ইনস্ট্রাকশন দিতে হয় সমস্ত ইনস্ট্রাকশন গুলো এরকম ট্যাগ দিয়ে দিতে হয়। ট্যাগ মানে হচ্ছে লেস দেন সাইন থাকবে এবং গ্রেটার দেন সাইন থাকবে, আর মাঝখানে যেই কাজের জন্য ইনস্ট্রাকশন দিবে সেই কাজের এই যে অক্ষর বা কি বলে শব্দ থাকতে পারে, একটা স্যাম্পল থাকবে এখানে, যে এখানে এইটা দ্বারা এই কাজটা বোঝায়। যেমন এখানে আমি দিয়েছি বি দ্বারা কোনো একটা লেখাকে বোল্ড বোঝায়, আই দ্বারা কোন লেখাকে ইটালিক বোঝায়। মনে করো কোনো একটা লেখা আমি ইটালিক করতে চাচ্ছি, তাহলে এটার জন্য ট্যাগ হবে আই, ওই লেখার আগে পরে ট্যাগ হবে আই। কোন একটা লেখাকে আমি আন্ডারলাইন করবো, তাহলে এটার জন্য আমি ট্যাগ ইউজ করবো ইউ, এরকম। আচ্ছা, ট্যাগ নিয়ে আমি আরো আলোচনা করবো। তো আমরা যে জিনিসটা বুঝেছি যে ট্যাগ মানে হচ্ছে যে লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন
এর সমন্বিত রূপ যেখানে আর যার মাঝখানে কোন একটা নির্দেশ থাকে, ইনস্ট্রাকশন থাকে। এবার আসি আমি ট্যাগের আচ্ছা কথা। স্যার, হ্যাঁ বলো। এখানে স্যার যদি ট্যাগ ওয়ার্ড হয় তাহলে কি স্যার পুরো ওয়ার্ড হবে না ডাব্লু তারপর ও এরকম আলাদা আলাদা? হ্যাঁ, এখানে আসলে আমি ট্যাগ গুলো যখন ইন ডিটেলস আলোচনা করবো না, আরো বিষয়ের গভীরে যাবো, তখন এই বিষয়গুলো তোমাকে আর একটু স্পষ্ট করে বলবো। কারণ আপাতত এতটুকুই জানো যে এর মাঝখানে কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে, দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে। এখন এই ইনস্ট্রাকশনটা কোনো একটা শব্দও হতে পারে, কোনো একটা অক্ষরও হতে পারে, ওয়ার্ডও হতে পারে, ক্যারেক্টারও হতে পারে। এগুলো অবশ্য যে টিম বার্নার্স-লি যিনি এটা আবিষ্কার করেছেন 1990 সালে, উনি কিন্তু এটা ফিক্সড করে দিয়েছেন কোনটা দ্বারা কি হবে, ওরা ফিক্সড করে দিয়েছে। এটা আমরা, তুমি আমি যদি মনে করো নতুন কিছু দেই তাহলে সেটা দিবে না। যেমন উনি ফিক্সড করে দিয়েছে বি দ্বারা হচ্ছে কোন লেখাকে বোল্ড করতে হবে, আই দ্বারা ইটালিক করতে হবে, ইউ দ্বারা আন্ডারলাইন করতে হবে। উনি এরকম ফিক্সড করে দিয়েছে যে এটার মিনিং হচ্ছে এটা, তাই না? এরকম ওরা ফিক্সড করে দিয়েছে, যারা আবিষ্কার করেছে ওরা এটার মিনিংটা ফিক্সড করেছে, ওই অনুযায়ী কাজটা হবে। আমরা যখন ট্যাগ নিয়ে আরো, হ্যাঁ, আমরা যখন ওয়েবসাইট গুলো বানাবো তখন ট্যাগ নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আজকে ট্যাগের পরিচিতি গুলো আরেকটু জানি আমি। ট্যাগ প্রধানত দুই প্রকার, ট্যাগ প্রধানত বলছি দুই প্রকার, দেখো, এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ আর দুই নম্বর হচ্ছে কন্টেইনার ট্যাগ। তাহলে দেখো ট্যাগ প্রধানত দুই প্রকার, এমটি ট্যাগ মানে শূন্য ট্যাগ, আর হচ্ছে কন্টেইনার ট্যাগ যেটার একাধিক ট্যাগ আছে। এটা আমরা একটু এক্সপ্লেইন করি। এমটি ট্যাগ হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগ গুলা শুধুমাত্র, আচ্ছা এমটি ট্যাগ কন্টেইনার ট্যাগ আলোচনা করার আগে আমাকে একটু এখানে আর দুইটা ট্যাগ একটু আলোচনা করে নিলে এই দুটো বোঝা যাবে আমাদের। ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এই দুইটা একটু আমি আলোচনা করে নিচ্ছি, তাহলে তোমাদের জন্য বাকি দুইটা বোঝা ইজি হবে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ হচ্ছে যেই ট্যাগ গুলা দেখবে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, যে লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন আছে, শুধু এতটুকু আছে, মাঝখানে কোনো একটা ইনস্ট্রাকশন আছে, যেমন পি দ্বারা প্যারাগ্রাফ। যে সমস্ত ট্যাগে শুধু ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে এদেরকে সরি কি বলে এটাকে, লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইন আছে, এদেরকে বলা হয় ওপেনিং ট্যাগ। আর ক্লোজিং ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগের আমার এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, সাথে আরেকটা সাইন বেশি আছে, স্ল্যাশ আছে, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ক্লোজিং ট্যাগ। যত ট্যাগ দেখবে যে স্ল্যাশ সহ কোনো ট্যাগ যদি দেখো যে স্যার যে ইনস্ট্রাকশনের শুরুতে স্ল্যাশ আছে, তার মানে হচ্ছে এটা ক্লোজিং ট্যাগ। আর যদি দেখো যে স্যার স্ল্যাশ নাই, শুধু লেস দেন সাইন গ্রেটার দেন সাইন আছে, তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই দুইটা আমাদেরকে জানতে হবে। তাহলে ট্যাগের মধ্যে আমরা দুইটা ক্রাইটেরিয়া, ফার্স্টে দুইটা ক্রাইটেরিয়া। ক্লোজিং ট্যাগটা একবার বলেন তো। হ্যাঁ, আমি দুইটাই বলতেছি। ওপেনিং ট্যাগে শুধুমাত্র লেস দেন সাইন গ্রেটার দেন সাইন মাঝখানে ইনস্ট্রাকশন থাকবে, আর ক্লোজিং ট্যাগে লেস দেন সাইন গ্রেটার দেন লেস দেন দুইটা সাইনই থাকবে, সাথে একটা স্ল্যাশ থাকবে। এই স্ল্যাশটা যদি থাকে তাহলে বোঝা যাবে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটা প্রশ্ন করব? হ্যাঁ শিওর। স্যার যদি ওই ওই একটা লেস দেন সাইন, একটা গ্রেটার দেন সাইন এবং ইনস্ট্রাকশন এবং শুধু ইনস্ট্রাকশন থাকে তাহলে এটা ওপেনিং ট্যাগ। আর যদি Yes. লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন, ইনস্ট্রাকশন এবং একটা স্ল্যাশ চিহ্ন থাকে তাহলে এটা ক্লোজিং ট্যাগ। ইয়েস, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে তোমরা দেখো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ গুলো বুঝতে পেরেছো। এখন আমরা সামনে যখন অনেক ট্যাগ নিয়ে আমরা কাজ করবো, অসংখ্য ট্যাগ নিয়ে কাজ করবো, ট্যাগ গুলো নিয়ে যখন কাজ করবো, যখনই দেখবা যে স্যার স্ল্যাশ আছে, বুঝে যাবে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর যখন দেখবে যে স্যার স্ল্যাশ নাই, মানে হচ্ছে এটা ওপেনিং ট্যাগ। আচ্ছা আমি একটু, স্যার সব ট্যাগে কি ক্লোজিং ট্যাগ আছে? হ্যাঁ আমি একটু এই বিষয়টা একটু আলোচনা করে শেষ করে তারপর তোমাদের কোয়েশ্চেন নিব, কেমন? আচ্ছা,
যেহেতু ওপেনিং এবং ক্লোজিং দুইটা আলোচনা করতেছি, তাহলে অলমোস্ট তুমি যা আদনান খান তুমি অলমোস্ট প্রশ্নটা করে ফেলছো। এটি আমি আলোচনা করতে আসছিলাম যে আমার সিরিয়ালে যে ম্যাক্সিমাম ট্যাগেরই দেখবে ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা সহজ। কি ওপেনিং প্যারাগ্রাফ ক্লোজিং, bold opening, bold closing, italic opening, italic closing, underline opening, underline closing. ম্যাক্সিমাম ট্যাগের যে HTML এ আমরা যত ট্যাগ ব্যবহার করব, মনে করো যে 99% ট্যাগ, যে 99% ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং দুইটাই ইউজ করা হবে। যদি মনে করো এখানে আমি 2 লক্ষ ট্যাগ ইউজ করা হয় HTML এর ভাষায়, তাহলে 2 লক্ষ ট্যাগের মধ্যে দেখা যাবে যে তোমার 1.5 লাখের উপরে কি মানে প্রায় 1.25 লাখের মতো ট্যাগ আছে যেগুলা এই যে জোড়ায় আসবে, ওপেনিং ও আসবে, ক্লোজিং ও আসবে, ওপেনিং আসবে, ক্লোজিং আসবে। অল্প কিছু ট্যাগ আছে যেই ট্যাগ গুলার কি আসবে, শুধু ওপেনিং আসবে অথবা শুধু ক্লোজিং আসবে, ওইটা আমি স্পেশাল ভাবে আলোচনা করব। তাহলে আমরা কি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ গুলো বুঝতে পেরেছি? অলমোস্ট সমস্ত ট্যাগেরই ওপেনিং এবং ক্লোজিং থাকবে। কি এতটুকু কি ক্লিয়ার আমাদের? জি স্যার, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আসি এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ। যে আদনান অলমোস্ট যে প্রশ্নটা করেছে যে স্যার সমস্ত ট্যাগেরই কি দুইটা থাকবে? না, সমস্ত ট্যাগেরই দুইটা থাকবে না। যে সমস্ত ট্যাগ জোড়ায় ইউজ হয় অর্থাৎ সিঙ্গেল ইউজ করতে পারবে না, ওই ট্যাগটা ইউজ করলে তোমাকে ওপেনিংটাও ইউজ করতে হবে, ক্লোজিংটাও ইউজ করতে হবে। এই ট্যাগ গুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আর কিছু ট্যাগ আছে, হাতে গোনা অল্প কয়েকটা ট্যাগ আছে, এই ট্যাগ গুলো সিঙ্গেল ইউজ হয়, শুধু ওপেনিং ট্যাগটা ইউজ হয়, ওদের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। এমটি ট্যাগ তোমাদের সিলেবাসে, তোমাদের ইন্টারমিডিয়েটে 4-5টা 3-4টার মতো ট্যাগ আছে, তুমি এগুলো মুখস্থ রাখলে চলবে। যেমন আমি এমটি ট্যাগ গুলো দেখি, আইএমজি, মনে করো তুমি তোমার ওয়েবসাইটে একটা ছবি ইনসার্ট করবে, ছবি আনতে চাও, তাহলে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে, এটা কোনো ক্লোজিং হবে না। আবার মনে করো তুমি দিচ্ছ ডক টাইপ ট্যাগ, এক্সক্লেমেটরি সাইন DOCTYPA, ডক টাইপ ট্যাগ, এটা কিন্তু এমটি ট্যাগ। আবার মনে করো তুমি লাইন ব্রেক দিলা, হ্যাঁ, বিআর ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। এগুলা যখনই ইউজ করবা শুধুমাত্র একটা ইউজ হবে। আমরা দেখাবো ইউজেসটা, আমরা দেখাবো পরে, আমরা আগে পরিচয়টা জেনে নিই। আইএমজি ট্যাগ ব্যবহার করলে শুধু ওপেনিং ব্যবহার করবো, এটা কখনো ক্লোজিং ব্যবহার করবো না। ডক টাইপ ইউজ করলে এটা শুধু ওপেনিং ব্যবহার করবো, এটারও ক্লোজিং হবে না। বিআর মানে লাইন ব্রেক, যেমন আমরা এন্টার দিয়ে নিচের লাইনে চলে যাই, এরকম লাইন ব্রেকের কাজ হচ্ছে বিআর ট্যাগ দিয়ে। তো এটাও যদি আমরা ইউজ করি, এটাও কিন্তু আমরা কি করব, শুধু ওপেনিং ব্যবহার করব, এটা কোথাও ক্লোজিং ব্যবহার করব না। তাহলে আমরা ওপেনিং এই যে ট্যাগ গুলো শুধু ওপেনিং ট্যাগ ইউজ করব, এই ট্যাগ গুলো হচ্ছে এমটি ট্যাগ, আমরা শিখে গিয়েছি। এখন আসি আরেকবার একটু বুঝে। আচ্ছা, ঠিক আছে। HTML ভাষায় কিছু ট্যাগ আছে যাদের শুধু ওপেনিং ট্যাগ ব্যবহার করা হয়, ওদের কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না। এই ট্যাগ গুলোকে বলা হয় এমটি ট্যাগ। যেমন এমটি ট্যাগ হিসেবে ফিক্সড করা আছে আইএমজি ট্যাগ, ডক টাইপ ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এরকম অল্প কিছু ট্যাগ আছে, এগুলো শুধু ওপেনিং ব্যবহার করা হয়, ওদের কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না, অর্থাৎ স্ল্যাশ সহ এটা ব্যবহার করা হয় না। আর এছাড়া যে সমস্ত ট্যাগ গুলা HTML ভাষায়, যে ট্যাগ গুলো ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগে জোড়ায় ব্যবহার করতে হয়, তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন এক্সাম্পল হিসেবে তোমরা সহজে বলতে পারো যে স্যার এই ওপেনিং ট্যাগ আপনি যে কয়টা বলছেন, যে এখানে তো আমি 4-3টা দেখেছি, এছাড়া আর 2-3টা আছে, আমি দেখাবো ইনশাআল্লাহ অন্য ক্লাসে। কন্টেইনার ট্যাগে জোড়ায় ব্যবহার হবে। যেমন কি দেখো, যে কোন একটা লেখাকে বোল্ড করতে চাইলো, তাহলে দি ওপেনিং ট্যাগ, মনে করো আমি লিখলাম সে আইসিটি, এটাকে লেখাটা বোল্ড করবো, তাহলে বি ওপেনিং ট্যাগ, বি ক্লোজিং ট্যাগ, বি ওপেনিং ট্যাগ, বি ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো এই যে এখানে ওপেনিং ব্যবহার করেছে, এখানে ক্লোজিং ব্যবহার করেছি, তার মানে হচ্ছে বি ট্যাগ হচ্ছে কন্টেইনার ট্যাগ। আচ্ছা, তারপর মনে করো আমি নিলাম ইটালিক, যে আইসিটি, এই লেখাটাকে মনে করো আমি ইটালিক করব আইসিটি, তাহলে এটার জন্য এই যে আই ওপেনিং ট্যাগ, আই ক্লোজিং ট্যাগ। এভাবে যে দেখো আমরা যে জোড়ায় ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। এরকম আমরা এই যে যত ট্যাগ ব্যবহার করবো, ম্যাক্সিমাম ট্যাগই হচ্ছে আমার কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা ট্যাগ এর পরিচিতির মধ্যে পাচ্ছি। আগে আমি আবার একটু রিভিউ করি। ট্যাগ মানে হচ্ছে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের সমন্বয়ে একটি ট্যাগ গঠিত হয়। তারপর বলছি যে ট্যাগ প্রধানত 2 প্রকার বলছি, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। যে সমস্ত ট্যাগের দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, মাঝখানে কোনো একটা নির্দেশ থাকে, তাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। যে সমস্ত ট্যাগে
দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট সাথে একটি স্ল্যাশ সহ নির্দেশ থাকে তাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তারপরে বলছি আমি এমটি ট্যাগ। HTML ভাষায় যেই ট্যাগ গুলা শুধু ওপেনিং ট্যাগ ব্যবহার করা হয়, এদের কোনো ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয় না, তাদেরকে বলা হচ্ছে এমটি ট্যাগ। HTML ভাষায় যেই ট্যাগ গুলা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ জোড়ায় জোড়ায় ব্যবহার করতে হয় তাদেরকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এই ট্যাগের আমি 4টা প্রকারভেদ বলেছি, এতটুকু কি তোমাদের ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, কোনো জি, স্যার। সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার এখন একটু আমি সামনে ফরওয়ার্ড হচ্ছি। তাহলে এতটুকু যদি বুঝে যাও, মনে করো যে HTML এর মূল যেই এই বিষয়টা একদম ওর কোর কনসেপ্ট হচ্ছে ট্যাগ নিয়ে আমরা আলোচনা করবো। HTML সমস্ত কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি। যেমন মনে করো একটা ভাষার প্রাণ শক্তি হচ্ছে কি? ওয়ার্ড, তাই না? যে তুমি মনে করো যে একটা ভাষা কত বেশি ই করতে পারো, দক্ষতা অর্জন করতে পারো, তোমার যত বেশি ভোকাবুলারি ইনক্রিজ করতে পারো। আর ভোকাবুলারিটা ইউজের নিয়মটা জানা থাকলে তুমি মনে করো যে ওই ভাষার উপর দক্ষতা বেশি থাকবে। HTML এ তোমার যা আছে সবই হচ্ছে ট্যাগ দিয়ে। এখন তুমি ট্যাগ জেনে ফেললে মানে হচ্ছে যে ট্যাগ সম্পর্কে পরিচয় পেয়েছো, মানে হচ্ছে ওয়ার্ড সম্পর্কে পরিচয় পেয়ে গেছো। আচ্ছা, আমি এরপরে ওয়ার্ড গুলো তো আমি সবগুলো শিখাবো, মানে ট্যাগ শিখাবো। তারপর হচ্ছে ট্যাগ গুলোর ইউজেসটা যেটা আছে সেটা শিখাবো। এখন আমি একটু আরেকটা বিষয় একটু আলোচনা করব, ওয়েব পেজ, ওয়েবসাইট। আমাকে এই বিষয়গুলো একটু আলোচনা করা দরকার। আমি একটু ওই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। ওয়েব পেজ, ওয়েবসাইট, ওই দুইটা বিষয় একটু আমাকে একটু আলোচনা করতে হবে। তোমরা কি বলতে পারো ওয়েব পেজ? স্যার ক্যামেরা নিচে, স্যার ক্যামেরা একটু উপরে ধরুন, লেখাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে স্যার। একটু ঝাপস হয়ে গেছিল মনে হয় ইসের জন্য, বাতাসের জন্য। এবার দেখা যায়? Yes, স্যার। জি স্যার। আচ্ছা, ওয়েব পেজ এবং ওয়েবসাইট এই দুইটা নিয়ে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে হবে, কারণ ওয়েব পেজ ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় সেটা আমরা বলেছি HTML ভাষা দিয়ে তৈরি করা হয়। HTML ভাষাটা কি দিয়ে গঠিত? এর প্রাণ শক্তি কি? এর প্রাণ শক্তি হচ্ছে ট্যাগ। ট্যাগ সম্পর্কে মোটামুটি একটু পরিচয় হয়েছি, আমরা পরিচিত হয়েছি ট্যাগ নিয়ে। ইন ডিটেইলস আমরা পরে জানবো। আর এখন আমরা মূল যেটা আমরা তৈরি করব, আমাদের শিখতে হবে। কি শিখতে হবে? ওয়েব পেজ শিখতে হবে, ওয়েবসাইট শিখতে হবে। ওয়েব পেজ এবং ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তোমরা কি বলতে পারো যে ওয়েব পেজ কি বা ওয়েবসাইট কি? স্যার ওয়েব পেজ হচ্ছে যে ওয়েবসাইটের একটা একক, স্যার, আর ওয়েবসাইট অনেকগুলো আর স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের অলমোস্ট আলোচনাটা এসে যাচ্ছে, তো আমি তারপরে এই আলোচনাটাকে আরেকটু ব্রেকডাউন করি। দেখো, তুমি মনে করো একটা আইসিটি বই নিয়েছো, যে আইসিটি বই নিয়ে যদি আমি দেখি যে আইসিটি বইটা কিভাবে তৈরি করা হয়েছে, তাহলে রাইটার, যে লেখক যিনি আছেন, তিনি একটা একটা করে পৃষ্ঠা লিখেছেন। একটা একটা করে পৃষ্ঠা মনে করে যে লিখে যখন প্রিন্ট আউট করেছেন, প্রিন্ট আউট করে উনি একটা একটা পেজ, একটা আইসিটি বইয়ের পৃষ্ঠা তৈরি করেছেন। এরকম অনেকগুলো পৃষ্ঠা তৈরি করে যখন উনি বাইন্ডিং করেছেন, তখন এটার নাম হয়ে গেছে একটা বই, আইসিটি বই। তাহলে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে রিলেশনটা অনেকটা এরকম, যে একটা একটা করে যখন তোমার দেখি, আচ্ছা, তোমরা প্লিজ টেক্সট বক্সে ওই অপ্রাসঙ্গিক কিছু লিখো না, একটু পড়া একটু মনোযোগ দাও। ওয়েব পেজ হচ্ছে সার্ভারে রক্ষিত ওয়েব ডকুমেন্ট। ওয়েব পেজ হচ্ছে সার্ভারে রক্ষিত ওয়েব ডকুমেন্ট, অর্থাৎ যে ওয়েব ডকুমেন্টটা সার্ভারে রাখা হয়েছে, সার্ভারে রক্ষিত ওয়েব ফাইলকে ওয়েব ডকুমেন্ট বলে। আমরা বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করতে পারি, যে ওয়েব পেজ ইজ such kind of web document which is stored in a server and we can browse by any browser. তাহলে এই আমরা বলতে পারি এইভাবে, বা একদম সংক্ষেপে যদি ডেফিনিশনটা দিতে চাও, যেহেতু 1 মার্কসের জন্য আসে ওয়েব পেজ কি, তাহলে বলতে পারো সার্ভারে রক্ষিত ওয়েব ফাইলকে ওয়েব ডকুমেন্ট বলে। আর ওয়েবসাইট অলমোস্ট তোমরা বলে দিয়েছো যে স্যার কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়, যে অনেকগুলো ওয়েব পেজ পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজ যখন হাইপারলিংক করা হয়ে থাকে, তখন এটা
ওয়েবসাইট তৈরি হয়ে যায়। তাহলে ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে আমরা মূল ডিফারেন্সটা বুঝতে পেরেছি যে ওয়েব পেজ হচ্ছে স্যার ওই পেজটা আরেকবার বলেন। সার্ভারে রক্ষিত ওয়েব ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। সার্ভার রক্ষিত ওয়েব ডকুমেন্টকে প্লিজ তোমরা ওই যে মেসেজ বক্সে কেউ কিছু লিখো না, ওই যে দেখো একটা ক্লাস নিচ্ছি বাবারা, একটু ক্লাসটা করতে দাও। ওয়েব ডকুমেন্টকে ওয়েব পেজ বলে না ম্যাম? সার্ভারে রক্ষিত ওয়েব ডকুমেন্টকে ওয়েব পেজ বলে। আর ওয়েবসাইট হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট গঠিত হয়। এখন ওয়েব পেজ এবং ওয়েবসাইটের প্রকারভেদগুলো আমরা একটু দেখব। প্রকারভেদগুলো দেখি। স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক এটাকে ওয়েব পেজ এবং ওয়েবসাইট খুব একটা ডিফারেন্ট করা হয় না তো, যার জন্য আমি দুইটাই কাছে দিয়ে দিলাম। স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটা বিষয় একটু আমরা আলোচনা করি। ওয়েবসাইট বা ওয়েব পেজকে মূলত আমরা এই দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট গুলো হচ্ছে যেই ওয়েবসাইট গুলা তোমার খুব বেশি আপডেট করা যায় না, একদম সাদামাটা টাইপের ওয়েবসাইট, খুব বেশি ইনফরমেটিভ না বা খুব বেশি চেঞ্জেবল না, যে অনবরত তথ্যগুলো আপডেট করতে পারবে, নট লাইক দ্যাট, এরকম যদি ওয়েবসাইট হয় তাহলে সেটাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেই ওয়েবসাইটের তথ্যগুলো খুবই পরিবর্তনশীল বা দ্রুত পরিবর্তন করা হয়, খুবই আপডেট করা হয় বা আপডেট করা যায়, এই ওয়েবসাইটকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। তবে এখন বর্তমানে আমরা যত ওয়েবসাইট দেখি অলমোস্ট সমস্ত ওয়েবসাইটই ডাইনামিক ওয়েবসাইট, কেউ এখন আর স্ট্যাটিক ওয়েবসাইট খুলতে চায় না। আচ্ছা, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে এটা আরো কিছু ডিফারেন্ট আছে। স্যার স্ট্যাটিক যে ওয়েবসাইটের পেজের কথা বলতেছেন ওইটার সংজ্ঞাটা বলেন। যে ওয়েবসাইট গুলো কম পরিবর্তনশীল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলেন। আর ডাইনামিক ওয়েবসাইটটিকে আমরা বলতে পারি বেশি পরিবর্তনশীল বা দ্রুত পরিবর্তনশীল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলেন। অর্থাৎ যেই ওয়েবসাইটের তথ্যগুলো খুবই বেশি চেঞ্জেবল, খুবই বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখো ফেসবুক বলো, টুইটার বলো, বা এরকম আমরা যে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো ব্রাউজ করতেছি, তোমাদের কলেজের ওয়েবসাইট, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, এগুলা কি অনবরত তথ্যগুলো চেঞ্জ করে, তথ্যগুলো আপডেট হচ্ছে, আপডেট করা হয় সেন্টারে আপডেট করে, অথবা তুমি আমি ইনফরমেশন দিতে পারি, তাহলে এগুলো হচ্ছে তোমার ডাইনামিক ওয়েবসাইট। আর যদি স্ট্যাটিক ওয়েবসাইট করে তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্যগুলো দেখা গেলো এই একবার করছে, বছরের শুরুতে একবার করে ইনফরমেশন দিয়ে রাখছে, আর সারা বছর কোনো খবর নাই, ওয়েবসাইট যা আছে তেমনই আছে, কোনো চেঞ্জ কিছুই নাই, না তুমি কোনো ইনফরমেশন ওদেরকে দিতে পারো না, ওরাও না তোমাকে কিছু জানে, শুধু ওদের পরিচিতিমূলক একটা ওয়েবসাইট খুলে রাখছে সাদামাটা টাইপের, সেটা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট গুলা তৈরি করা হয় HTML দ্বারা। আমরা যেটা শিখবো HTML দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়, বা CSS ও এই ক্ষেত্রে কিছুটা ব্যবহার করা হয়। CSS ক্যাসকেডিং স্টাইল, এটা কিছুটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও তোমাকে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে PHP, জাভাস্ক্রিপ্ট এরকম ব্যবহার করা হয়, এরকম খুবই আপডেট ওয়েবসাইট গুলো ব্যবহার যে টুলস হিসেবে ইউজ করা হয়ে থাকে। তবে ডাইনামিক ওয়েবসাইট তোমাকে জানতে হলেও তোমাকে স্ট্যাটিকটা অবশ্যই জানতে হবে। স্ট্যাটিক ছাড়া কখনো তুমি ডাইনামিক ওয়েবসাইটে যেতে পারবে না, কারণ স্ট্যাটিক হচ্ছে একদম মাদার ল্যাঙ্গুয়েজ তোমার, যেটা শেখার জন্য, ওয়েবসাইট শেখার জন্য তোমার মাদার ল্যাঙ্গুয়েজ যেটা HTML, এটা দ্বারাই স্ট্যাটিক তৈরি করা হয়। আগে তোমাকে স্ট্যাটিক শিখতে হবে, তারপর তোমাকে এই স্ট্যাটিককে তুমি ডাইনামিকে কনভার্ট করে নিতে পারবে। আচ্ছা, এখন আমরা বলছি যে ওয়েবসাইটকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কম পরিবর্তনশীল, ডাইনামিক ওয়েবসাইট বেশি পরিবর্তনশীল। স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্যগুলো সাদামাটা টাইপের হয়, আর ডাইনামিক ওয়েবসাইটের তথ্যগুলো কালারফুল, খুবই আপডেটেড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট HTML দ্বারা তৈরি করা হয়,
বা HTML CSS দ্বারা তৈরি করা হয়, ডাইনামিক ওয়েবসাইট PHP জাভাস্ক্রিপ্ট এই ধরনের ওয়েবসাইট দ্বারা ওই যে টুলস দ্বারা তৈরি করা হয়ে থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট আপনি যে আপলোডিং এর টাইম কম লাগে, ডাইনামিক ওয়েবসাইট আপলোডিং এর বা ওই যে কি বলে আমরা অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করি এটার জন্য টাইম বেশি লাগে। স্ট্যাটিক ওয়েবসাইট যে কোনো ব্রাউজার দ্বারা সাপোর্ট করে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইট যে কোনো ব্রাউজার দ্বারা হয়তো সাপোর্ট নাও করতে পারে। যেমন দেখো তোমরা অনেক ব্রাউজার ইউজ করো, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি, এরকম অনেক ব্রাউজার ইউজ করো, ব্রাউজিং সফটওয়্যার ইউজ করো। স্ট্যাটিকটা সবগুলোতেই সাপোর্ট করে, কিন্তু ডাইনামিকটা হয়তো সাপোর্ট কম করতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইটের জায়গা কম লাগে, মেমোরি স্পেস কম, যার জন্য সার্ভারে তোমার জায়গা কম লাগতেছে, এই জন্য এক্সপেন্সও কম। ডাইনামিক ওয়েবসাইট যেহেতু মেমোরি স্পেস বেশি লাগবে, কোডিং তো হয় না, তাই না? হ্যাঁ এটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকবে। আচ্ছা, এছাড়া ওয়েবসাইটকে আরো দুই ভাগে ভাগ করা হয়, রিমোট ওয়েবসাইট এবং লোকাল ওয়েবসাইট। এছাড়া ওয়েবসাইটে আরো দুইটা প্রকারভেদ আছে, লোকাল ওয়েবসাইট আর একটা হচ্ছে রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে ওয়েবসাইটে দেখো প্রথমত দুইটা প্রকারভেদ দেখেছি, এরপরে আরো দুইটা প্রকারভেদ দেখেছি, লোকাল ওয়েবসাইট এবং রিমোট ওয়েবসাইট। লোকাল ওয়েবসাইট হচ্ছে স্থানীয়ভাবে ডিজাইনকৃত এবং তৈরিকৃত যে ওয়েবসাইট, যেটা এখনো সার্ভারে হোস্ট করা হয়নি, সেটাকে বলা হচ্ছে লোকাল ওয়েবসাইট। যেমন মনে করো তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো, তোমার কম্পিউটারে এখনো একটা কোডিং করে তোমার কম্পিউটারে রেখে দিয়েছো, এখন একটা আপলোড করো নাই, কোনো সার্ভারে আপলোড করো নাই, তোমার ডোমেন নেম নাই, মাত্র এখানে ডিজাইনিং এর কাজ কমপ্লিট করে রেখে দিয়েছো যে স্যার আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। যেহেতু এখনো তুমি সার্ভারে আপলোড করো নাই, যার জন্য আমি দূর থেকে দেখতে পাবো না, তাহলে এই ধরনের ওয়েবসাইট যেটা এখনো সার্ভারে হোস্ট করা হয়নি সেটাকে বলা হচ্ছে লোকাল ওয়েবসাইট। আর যেই ওয়েবসাইটটা তোমার সার্ভারে হোস্ট করে ফেলছো অলরেডি, যে ওয়েবসাইট তৈরি করে তুমি সার্ভারে হোস্ট করেছো, সেটাকে বলা হচ্ছে রিমোট ওয়েবসাইট। বুঝতে পেরেছো? তাহলে লোকাল এবং রিমোট ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্সটা, যে সার্ভারে হোস্ট কৃত ওয়েবসাইটকে বলা হচ্ছে রিমোট ওয়েবসাইট। তাহলে আমরা যত ওয়েবসাইট ব্রাউজ করি ইন্টারনেটে, সবগুলো কি লোকাল ওয়েবসাইট নাকি রিমোট ওয়েবসাইট? বলো তো স্যার, আবার আরেকবার বলেন। আমরা যে ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করি, এগুলো কি লোকাল ওয়েবসাইট নাকি রিমোট ওয়েবসাইট? স্যার এগুলো রিমোট ওয়েবসাইট। ইয়েস, কারণ এটা আমি দেখার ডেফিনিশনটা বলেছি, সার্ভারে হোস্টকৃত ওয়েবসাইটকে বলা হয় রিমোট নাকি লোকাল? সার্ভারে হোস্টকৃত ওয়েবসাইটকে বলা হয় রিমোট ওয়েবসাইট। আর যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে কিন্তু এখনো সার্ভারে হোস্ট করা হয় নাই, এটাকে বলা হয় লোকাল ওয়েবসাইট। যেটা তুমি তোমার ডেস্কটপে বা তোমার ল্যাপটপে মাত্র মনে করে করেছো ওয়েবসাইটটা, এখন এটা আপলোড করো নাই, দ্যাট ইজ লোকাল ওয়েবসাইট। তাহলে আমরা লোকাল ওয়েবসাইট। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হারুন স্যার। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম। হ্যাঁ স্যার, 1 মিনিট একটা ওদেরকে একটা মেসেজ দিবেন। আপনি তো ওই যে ভার্সনের ক্লাস নিচ্ছেন না? ম্যাডাম ভার্সন তো না এখানে, এটা এখানে শুধু বাংলা ভার্সন। ও বাংলা ভার্সন, ও সরি। জি জি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ দুবাই বলো। স্যার এই জিনিসগুলো আমাদের বইতে কোথায় আছে স্যার? খুঁজে পেতেছি না, একটু বলবেন? আচ্ছা, তোমাদের বইতে খুঁজে পাচ্ছ না? না স্যার। আচ্ছা, তোমাদের বইতে শুরুর দিকেই আছে, দেখো যে ওয়েবসাইট, ওই যে ওই আমি তাহলে তোমাদের একটু দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, আমি আমার সামনে একটা বই আছে, আমি এটা দিয়ে আমি তোমাদেরকে কিছু দেখাচ্ছি, কারণ এগুলো আমাদের বইতে তো ওরা ওদের মতো করে দিয়েছে, আমরা কিন্তু আমাদের মতো করে আলোচনা করতে হবে। ফার্স্টে দেখো আমি যে ওয়েবসাইট আমি পাইছি স্যার, এখন স্যার পাইছি। আচ্ছা, ওয়েবসাইটের প্রকারভেদ আমি এগুলো আমরা আলোচনা করেছি। হ্যাঁ স্যার পাইছি, এখন ওয়েব ডিজাইনিং এর ধারণা আলোচনা করেছি। আচ্ছা, তারপরে বইতে একটু সামনের দিকে ফরওয়ার্ড হয়ে আমি দেখব যে ওয়েবসাইটের প্রকারভেদ। হ্যাঁ স্যার পাইছি স্যার।
এই যে দেখো হ্যাঁ স্যার পাইছি, ঠিক আছে স্যার। আমি একটু দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটের প্রকারভেদ দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, তারপরে দেখো এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের আমি প্রকারভেদগুলো, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো অসুবিধাগুলো। হ্যাঁ, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা যেগুলো আমি অলমোস্ট আলোচনা করেছি, যে স্ট্যাটিক ওয়েবসাইট কেন ইউজ করা হয়, ওই ডাইনামিক কেন ইউজ করা হয়। তাহলে দেখো এই যে ডাইনামিক ওয়েবসাইট, এগুলো তোমরা পড়লে তোমরা দেখবে এই জিনিসগুলো জানতে পারবা। তারপরে এই HTML এর কনসেপ্ট, HTML এর বিষয়সমূহ, এগুলো কিন্তু আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা দেখবা। HTML এর সুবিধা অসুবিধা এগুলো একটু ওই বই থেকে দেখে নিবা, কারণ এক এক জায়গায় এক একজনের বইতে এক এক রকম আগে পরে থাকতে পারে বিষয়গুলো। হ্যাঁ স্যার বুঝতে আমি পেরেছো? পাইছি স্যার, এটা আমার বইতে একটু আগে আছে স্যার, এই কারণে। ও আচ্ছা, হ্যাঁ, কারণ কোন বইতে দেখবে যে একটু আগে দিয়েছে, কোন বইতে একটু পরে দিয়েছে, এই বিষয়গুলো এরকম থাকতে পারে, যার জন্য তুমি একটু দেখে নিবা। আচ্ছা, তাহলে আমরা যেগুলো দেখতেছি, যে ওয়েবসাইটের প্রকারভেদগুলো আলোচনা করেছি, ওয়েবসাইট কত প্রকার, ডাইনামিক, স্ট্যাটিক, এই ওয়েবসাইটগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করেছি। তারপর আমরা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার স্যার জন্য এই দুইটা স্যার আরেকবার বলেন। কোন দুইটা বলো তো? এই যে লোকাল আর হলো রিমোট। রিমোট। আচ্ছা, লোকাল ওয়েবসাইট হচ্ছে স্থানীয়ভাবে তৈরিকৃত, অর্থাৎ যে ওয়েবসাইটটা এখনো সার্ভারে হোস্ট করা হয়নি। যে ওয়েবসাইট এখনো কি করা হয়নি, যে সার্ভারে হোস্ট করা হয়নি, তাকে বলা হয় লোকাল ওয়েবসাইট। আর রিমোট ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইট সার্ভারে হোস্ট করা হয়েছে, তাকে বলা হচ্ছে রিমোট ওয়েবসাইট। এখন দেখো যে তুমি আমি যে ওয়েবসাইট গুলো ব্রাউজ করে, এই ওয়েবসাইট গুলো অবশ্যই সার্ভারে হোস্ট করা আছে। যদি সার্ভারে হোস্ট করা না থাকে, তাহলে রাত্রে 12টা, 1টা, 1:30, 2টা, 3টার সময় তুমি কিভাবে পাও, যখন তুমি সার্ভারে হোস্ট না করার আগ পর্যন্ত থাকে লোকাল। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোকাল এন্ড রিমোট ওয়েবসাইট। বুঝতে পেরেছো? পোস্ট মানে কি স্যার? মানে আপলোড করা হয়েছে। সার্ভারে আপলোড করা কি হোস্ট বলা হয়, কারণ এটা ওয়েবসাইট পাবলিশিং এর আবার ধাপ আছে, স্টেজ আছে, স্টেজগুলো আমরা যখন আলোচনা করব তখন এই জিনিসগুলো আরো বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়গুলো দেখো, আমি কি কি আজকের ক্লাসে আলোচনা করেছি। আমি একটু ওই শর্ট নোট লিখি। আজকে আমি আলোচনা করেছি তোমাদের সাথে HTML আলোচনা করেছি, ট্যাগের প্রকারভেদ, ট্যাগ ইন ডিটেইলস আলোচনা করেছি, যে হোয়াট ইজ ট্যাগ, টাইপস অফ ট্যাগ। জি, ওয়েবসাইট। তাহলে মূলত আজকের ক্লাস আমি এই 3টা টপিক তোমাদের সাথে আলোচনা করেছি। ট্যাগ আলোচনা করেছি, HTML আলোচনা করেছি, আর হচ্ছে ওয়েবসাইট আলোচনা করেছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ট্যাগের মধ্যে আমার এই প্রকারভেদ যেগুলো বলেছি, প্রকারভেদ গুলো সহ পড়বা, ওয়েবসাইটের প্রকারভেদ গুলো সহ পড়বা। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা দেখে, তো অ্যাটেন্ডেন্সটা একটু এখানে দিয়ে দেবে সবাই। হ্যাঁ, তোমরা একটু প্লিজ এই যে দেখো তো অ্যাটেন্ডেন্সটা যেটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিট থেকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও তো। স্যার ফার্স্ট ইয়ারে পড়ি না সেকেন্ড ইয়ার স্যার? না, তোমরা ফার্স্ট ইয়ারটা অবশ্যই ফার্স্ট ইয়ার ক্লিক করবা। ঠিক আছে স্যার। এখনো সেকেন্ড ইয়ার না, ওরা বিদায় হোক, বিদায় হলে তোমাদেরকে দিব। স্যার গতকালকে দেখলাম ফিজিক্স ক্লাস করাইছে সেকেন্ড ইয়ারে। তোমাদের কি সেকেন্ড ইয়ার বলে দিছে? ইয়েস স্যার। সেকেন্ড ইয়ার উঠাই দিছে তো। না, সেকেন্ড ইয়ারের সিলেবাসটা আনতেছি, বুঝছো, কিন্তু এখনো আমরা অফিসিয়ালি সেকেন্ড ইয়ার বলি নাই। তোমাদেরকে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা আনতেছি। আজকে যেটা পড়াচ্ছি তোমাদের, চতুর্থ অধ্যায় HTML ওয়েবসাইট ডিজাইনিং এ যা যা পড়াচ্ছি, এগুলো কিন্তু তোমাদের থেকে ইসে ওই যে কি বলে এটা, সেকেন্ড ইয়ারে আমরা এগুলো পড়াই, ফার্স্ট ইয়ারের নাম। আচ্ছা, এই তোমরা অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো, আর কিছু শুনতে থাকো, যে আমরা এই কাজগুলো করার জন্য যে স্যার HTML ভাষাটা যে আমরা শিখবো, HTML এ লিখবো কোথায়, লেখালেখি করার জন্য আমরা ইউজ করবো নোটপ্যাড। নোটপ্যাড এই সফটওয়্যারটা ইউজ করব, অথবা
নোটপ্যাড প্লাস প্লাস, তুমি এটা ইউজ করতে পারো, নোটপ্যাড ইউজ করতে পারো, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো। নোটপ্যাডটা হচ্ছে সমস্ত কম্পিউটারে মাইক্রোসফটের একটা বিল্ট ইন সফটওয়্যার থাকে, যে তুমি যখন মাইক্রোসফট অফিস ইয়াটা ইনস্টল দাও, সাথে সাথে নোটপ্যাডটা ওরা বাই ডিফল্ট তোমাকে দিয়ে দিবে। আর নোটপ্যাড প্লাস প্লাস যেটা আছে, এটা কিন্তু ওই সার্ভার থেকে ইসের থেকে তোমার ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। স্যার নোটপ্যাড ড্রিমউইভার থেকে, দিয়েও তো করা যায় তাই না? হ্যাঁ অনেক অনেক এগুলো মূলত হচ্ছে এডিটিং সফটওয়্যার। এডিটিং সফটওয়্যার দিয়ে তুমি এটা ওয়ার্ড প্যাড আছে, ওয়ার্ম প্লেয়ার আছে, অনেক আছে, হিউজ সফটওয়্যার আছে। আমরা মানে খুবই মানে প্রচলিত ইভেন বিশ্বস্ত সফটওয়্যার গুলো ইউজ করি। নোটপ্যাড যেহেতু মাইক্রোসফটের, এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। আবার নোটপ্যাড প্লাস প্লাস একে নোটপ্যাড থেকেও আবার আপডেট করা, যার জন্য এটা ইউজ করি। তবে যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব সাইটের কাজ করে, ওরা প্রিলিমিনারি স্টেজে এগুলো ইউজ করে, বুঝতে পেরেছো? আর তুমি যখন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হয়ে যাবা, তখন কিন্তু তোমার নোটপ্যাড প্লাস প্লাস খুব একটা লাগবে না। তখন তুমি দেখা যাবে যে এটার জন্য তোমরা ওই ওয়ার্ড প্যাড ইউজ করতে পারছো, অথবা ওয়ার্ড প্রেস ইউজ করতে পারছো, আরো আপডেট সফটওয়্যার ইউজ করবো। তো এখন আমরা প্রিলিমিনারি স্টেজে ছোট ছোট সফটওয়্যার ইউজ করে আমরা এই জিনিসগুলো শিখবো। এগুলো দিয়ে অবশ্য তুমি প্রফেশনাল ওয়েবসাইটই বানিয়ে ফেলতে পারবা। এগুলো হচ্ছে মূলত এডিটিং সফটওয়্যার, যে কোনো কিছু লেখালেখি করার জন্য এই বিষয় আমরা সফটওয়্যার গুলো ইউজ করে থাকি। আচ্ছা স্যার, এই নোটপ্যাড দিয়ে কি মানে এই HTML আবার ওয়েবসাইট এগুলো তৈরি করা যায়? হ্যাঁ, আমি তো তোমাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেখাবো এটা দিয়ে, এগুলো দিয়ে। স্যার নোটপ্যাড দিয়ে শুধু টাইপিং করা যায় না? কম্পিউটারে থাকে যে। হ্যাঁ, টাইপিং করা যায়। তুমি নোটপ্যাড দিয়ে সফটওয়্যার বানাইতে পারবা, ভাইরাস বানাইতে পারবা। তুমি যদি চাও যে একটা ভাইরাস বানাবো, নোটপ্যাড দিয়ে ভাইরাস বানিয়ে ফেলতে পারবা। তুমি স্যার জাভাস্ক্রিপ্ট, সফটওয়্যার দিয়ে অন্য সফটওয়্যার তৈরি করা যাবে? কোনটা? নোটপ্যাড দিয়ে? স্যার নোটপ্যাড দিয়ে আমরা এই HTML ভাষা লিখে তারপরে ওয়েবসাইট ওয়েব পেজ ডিজাইন করতে পারবো? অবশ্যই অবশ্যই করবা। ইভেন আমি তো এগুলো দিয়ে তোমাদের কাজগুলো দেখাবো। আমি যে ওয়েবসাইট বানাবো, তোমাদের ওয়েবসাইট ডিজাইনিংটা শেখাবো, আমি কিন্তু তোমাদেরকে এই যে আমি এখানে বসে বসে ওয়েবসাইট বানাবো, ইনস্ট্রাকশন দিব, তোমরা তোমাদের বাসায় ল্যাপটপে বা মোবাইলে তোমরা ওয়েবসাইট বানাবা। ওয়েবসাইট বানিয়ে আমার সাথে সাথে কাজ করবা, রেসপন্স আমাকে শেয়ার করবা, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবা, আমিও ওই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। একদম প্র্যাকটিক্যালি আমরা ওয়েবসাইট বানাবো। এটা আমরা যে টপিকটা আলোচনা করতেছি, এটা এরকম না যে স্যার শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করে যাবেন, এরকম না। অন্যান্য বিষয় তো আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছি, এখানে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করব। একদম নিজেরা ওয়েবসাইট বানিয়ে ব্রাউজার দিয়ে ওপেন করে দেখায় তারপর যাবো যে হ্যাঁ এবার আমি ওয়েবসাইট বানাইতে পারতেছি। হয়তো আমি প্রফেশনাল খুব সুন্দরভাবে বানাইতে পারিনি, কিন্তু ওয়েবসাইট বানাচ্ছি, আমরা এরকম করব আমরা। কারণ হচ্ছে দেখো, তোমাদের সিলেবাসে দেওয়া আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ICT, বিজনেসে যারা আছে অ্যাকাউন্টিং অনেক কিছু আছে। এখন তোমাকে সবকিছুতে একবারে শিখাবে না, সবকিছু তোমাকে জাস্ট ধারণা দিবে। আমরা এখানে সিলেবাসে যা আছে তোমাদের ধারণা দিব। যারা তোমরা খুব ইন্টারেস্ট ফিল করবা, W3 একটি স্কুল আছে, ওয়েবসাইটে দেখবা, ওইখানে HTML অনেক ইন ডিটেলস শিখাই। W3 তোমরা যদি মনে করো যে চাও যে স্যার আমি এটা নিয়ে আরো বেশি শিখতে চাই, আমরা তো ফান্ডামেন্টালটা শিখাবো। তুমি যদি চাও যে স্যার আমি প্রফেশনালি শিখতে চাই, আমার এটা খুব ভালো লাগছে, আমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে চাই, ইভেন আমি আউটসোর্সিং এর কাজ করবো, তাহলে তোমাকে W3 শিখতে হবে। W3 স্কুলে দেখবো যে হিউজ শিখাই দিছে। আর আমাদের মনে করো ICT বইটাতে 6টা অধ্যায় আলোচনা করা হয়েছে। আর শুধু ওয়েবসাইটের যে আলোচনা আছে সেটা মনে করো ICT বই 4টা লাগবে, শুধু ওই যে ওয়েবসাইটের আলোচনা করলেই। তাহলে বুঝতে পারছো আমাদের এখানে শুধু বেসিক গুলো আলোচনা। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসের জন্য তোমরা প্রিপারেশন নিও। আর যেটা করবো যে প্লিজ তোমরা যে ইনবক্সে এরকম বেশি লেখালেখি করো না। অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।